শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, কালী হাদিস সিরাজ কলেজ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জৈব রসায়ন দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, জৈব রসায়নের সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জৈব যৌগ চেনার এবং জৈব যৌগকে চিহ্নিত করার নামকরণের জন্য, যৌগকে বোঝার জন্য আজকের এই পাঠটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করি। এই হিসাবে আমরা সকলেই মনোযোগ সহকারে এই বিষয়টা উপলব্ধি করব এবং বোঝার জন্য চেষ্টা করব। যারা এই ক্লাসের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে উপস্থিত আছো যারা, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনোযোগ সহকারে উপলব্ধি করার জন্য অনুরোধ করতেছি। আজকে এই পাঠ বিশ্লেষণে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে, আমরা যদি বুঝতে পারি সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীটা কি এটা আমরা বুঝতে চেষ্টা করব। এর বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা জানতে চেষ্টা করব এবং এই সমগোত্রীয় শ্রেণীর মাধ্যমে জৈব রসায়নের জৈব যৌগ সমূহকে বা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা কিভাবে জানতে পারি একটু চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে জৈব যৌগের বন্ধন প্রকৃতি। যে সকল জৈব যৌগগুলো গঠিত হয়, সেই জৈব যৌগ কিভাবে গঠিত হয়, কোন কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করব। যার কারণে আমরা লিখেছি জৈব যৌগের বন্ধন প্রকৃতি। এই বন্ধন প্রকৃতির মধ্যে রয়েছে সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন, বা সংকরণ। এই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী কি। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে পরমাণু সমূহ, একই ধরনের পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বা জৈব যৌগ গঠনের ক্ষেত্রে যাদেরকে আমরা একই নিয়মে প্রস্তুত করতে পারবো, একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারবো, যাদের পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, যাদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, যাদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে, আমরা মূলত তাকে সমগোত্রীয় শ্রেণী বলব। আমি আবারও বলছি যে সকল যৌগকে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যাবে, একই নিয়মে প্রস্তুত করা যাবে, পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, যাদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন সাধিত হবে, সেই সমস্ত যৌগকে বলা হয় সমগোত্র। আর এরা যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তাহলে এই সংজ্ঞার আলোকে আমরা জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি
একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যাবে। দুই, একই নিয়মে প্রস্তুত করা যাবে। তিন, পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তিন, চার, একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। পাঁচ, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য থাকে। এই পাঁচটি বৈশিষ্ট্য যদি আমরা মূল্যায়নে আনি, আমি আবারও বলছি, সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যাবে এই যৌগগুলোকে। একই নিয়মে প্রস্তুত করা যাবে এই যৌগগুলোকে। পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। 4 নম্বর, একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। 5 নম্বর, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি, তাহলে জৈব যৌগের যতগুলো শ্রেণী আছে, অর্থাৎ সমগোত্র শ্রেণী আছে, সমস্ত সমগোত্র শ্রেণীর হিসাবটা আমরা এখানে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা সমগোত্র শ্রেণীকে বুঝতে পারবো। এবার আসি সমগোত্র শ্রেণীর এই বৈশিষ্ট্যের আলোকে আমরা যে সমগোত্র শ্রেণীগুলোকে আমরা নিয়ে আসতে পারি এখানে, যেমন অ্যালকেন একটি সমগোত্র শ্রেণী, সংকেত CnH2n+, এখানে n সমান 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আমরা যদি n সমান 1 বসাই, তাহলে C1H2 বা CH4 এই যৌগটার নাম হয় মিথেন। n যদি আমরা 2 বসাই, তাহলে C2H2 বা C2H6 এই যৌগটা হলো ইথেন। n সমান যদি আমরা 3 বসাই, তাহলে C3H2 বা C3H8 এটা হচ্ছে প্রোপেন। n যদি আমরা 4 বসাই, C4H2 বা C4H10 এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। তাহলে দেখো, আমরা
সমগোত্র শ্রেণীর উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি অ্যালকেন, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2 n এর মান যদি 1 2 3 ইত্যাদি বসাই, n এর মান যদি 1 বসাই তাহলে হচ্ছে মিথেন, n এর মান যদি 2 বসাই তাহলে হচ্ছে ইথেন, n এর মান যদি 3 বসাই তাহলে হচ্ছে প্রোপেন, n এর মান যদি 4 বসাই তাহলে হচ্ছে বিউটেন। অনুরূপ ভাবে n এর মান যদি 5 বসাই পেন্টেন, n এর মান যদি 6 বসাই হেক্সেন, n এর মান যদি 7 বসাই হেপ্টেন, n এর মান যদি 8 বসাই অক্টেন, 9 বসালে নোনেন, 10 বসালে হবে ডেকেন। এইভাবে যদি আমরা জৈব যৌগের এই সাধারণ সংকেত অর্থাৎ CnH2 অর্থাৎ অ্যালকেনকে যদি আমরা মূল্যায়নে নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা সমগোত্র আলাদা আলাদা এক একটা সমগোত্রের নাম আমরা পেয়ে যাব। এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি সমগোত্রকের মধ্যে নামের শেষে n আছে, n। সুতরাং এই n যে সমস্ত যৌগের নামের শেষে থাকবে সেই যৌগগুলোই হবে অ্যালকেন। n যে সমস্ত যৌগের নামের শেষে থাকবে সেই সমস্ত যৌগগুলোই হবে অ্যালকেন। কি তোমরা কি বুঝতে পারতেছো? হ্যালো হ্যালো, জি স্যার। বোঝা যায়? জি স্যার। যে সমস্ত যৌগের নামের শেষে n থাকবে, এই যে প্রত্যেকটা যৌগের শেষে নামের শেষে n আছে, n। এই n যে সমস্ত যৌগের নামের শেষে থাকবে এই যৌগের নাম হবে অ্যালকেন। যে সমস্ত যৌগগুলো হবে তাদের নামগুলো হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন এটসেট্রা। এইভাবে আমরা অসংখ্য জৈব যৌগকে এই নামের আওতায় নিয়ে আসতে পারবো যাদের নামের শেষে ঠিক আছে। সেই n যৌগের স্ট্রাকচার গুলো অর্থাৎ সেই অ্যালকেনের যে স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো কেমন হয়, যেমন আমরা যদি মিথেনকে দেখাই, মিথেন হচ্ছে এরকম একটি যৌগ যার স্ট্রাকচার এরকম। যদি আমরা ইথেনকে দেখাই, কার্বনে কার্বন একক বন্ধন, অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, এরকম ইথেন। আমরা যদি প্রোপেনকে দেখাই, তিনটা কার্বন এরকম CH2 CH3 এরকম। তাহলে এটা হচ্ছে মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন, তাই না? এভাবে আরো অন্যান্য যে সমস্ত যৌগগুলো আছে তাদের এইভাবে নামকরণ আমরা করে তার স্ট্রাকচারটা তার গঠন সংখ্যাটা আমরা লিখতে পারবো। অর্থাৎ কার্বনকে একটার পর একটা হাত দিয়ে সংযুক্ত করে তার যোজনী মতে অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলেই এই জৈব যৌগের অ্যালকেনের যৌগের সংখ্যাটা আমরা পেয়ে যাব। এবার আরেকটি সমগোত্র শ্রেণী আমরা আসি অ্যালকাইল। অ্যালকাইল মূলক এর সাধারণ সংকেতটা হচ্ছে এখানে 2 ছিল 1 হবে। একে আমরা R দ্বারা প্রকাশ করি, শুধুমাত্র R ক্যাপিটাল R দ্বারা আমরা একে প্রকাশ করতে পারি। এখানে যদি আমরা এভাবে বসাই n এর মান 1 বসালে C1H2 গুণন 1 into 1, এখানে একটা হাইড্রোজেন কম থাকবে আর একটা হাইড্রোজেন কম থাকলে কার্বনের একটি যোজনী ফাঁকা থাকবে, তখন এটার নাম হবে n এর পরিবর্তে আইল। যেমন অ্যালকাইল ALKYLE অ্যালকাইল রেডিকেল। অ্যালকাইল রেডিকেল সেই হিসাবে আমরা এখানে নাম অ্যালকাইল রেডিকেলের নামটা নিয়ে আসতে পারি আমরা মিথাইল রেডিকেল। তো CH3 এর নামটা হচ্ছে মিথাইল মূলক। এরপরে আমরা যদি n এর মান 2 বসাই তাহলে C2H6 ইথেন, ইথেন থেকে হবে ইথাইল মূলক। ইথাইল মূলক এখানে একটা হাইড্রোজেন কম হবে, একটা বন্ধন ফাঁকা হবে। n এর মান যদি 3 বসাই তাহলে এখানে C3H7 হবে প্রোপাইল মূলক।
n এর মান যদি 4 হয় তাহলে এখানে হবে 9 বিউটাইল মূলক। তাহলে এই ক্ষেত্রে যদি n এর মান 5 বসাই তাহলে হবে পেন্টাইল মূলক। n এর মান যদি 6 বসাই হেক্সাইল মূলক। n এর মান যদি 7 বসাই হেপ্টাইল মূলক। n এর মান যদি 10 বসানো হয় তাহলে ডেকাইল মূলক। তাহলে এইভাবে অ্যালকাইল মূলকের যে সমগোত্র শ্রেণীটা তাদের সবারই একটি করে সমগোত্রক আমরা পাবো, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, নোনাইল, ডেকাইল, এবং প্রত্যেকটারই নামের শেষে যুক্ত হবে আইল। আইল 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 এভাবে আমরা যৌগগুলোকে দেখে নিতে পারি। তাহলে অ্যালকাইল আরেকটি সমগোত্রীয় শ্রেণী। এদের সবাইকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ আর মানেই হচ্ছে কি অ্যালকাইল মূলক। আর মানেই হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা যদি অনুরূপভাবে আরেকটি সমগোত্র শ্রেণীতে যাই যার নাম হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন আরেকটি সমগোত্র শ্রেণী। এর সাধারণ সংকেত হবে CnH2IN, এখানে 1 হবে না। এই ক্ষেত্রে n এর মান যদি 1 হয় তাহলে C1H2, সেই ক্ষেত্রে হয় CH2। তখন কার্বনের দুজনই 4, দুদিকে দুটো বন্ধন ফাঁকা থাকে, যার কারণে এর স্থিতিশীল কোনো যৌগ নেই। এটা একটা মূলক যার নাম হচ্ছে মিথিলিন মূলক। মিথিলিন মূলক। n এর মান যদি 2 হয় তাহলে এরকম একটা যৌগ হবে C2H4, তখন এটার নাম হবে ইথিন। এখানে মিথিলিনও বলা যায় অথবা মিথিন বলা যায়, মিথিন ডেডিকেট। 2 নাম্বার যদি আমরা বসাই, n এর মান যদি 2 বসাই তাহলে C2H4, তাহলে হবে ইথিন। ইথিন। n এর মান যদি 3 বসাই তাহলে এরকম হবে C3H6, এটা হবে প্রোপিন। প্রোপিন। n এর মান যদি 4 বসাই তাহলে C3H8, C4H8, 8 হবে, এখানে হবে বিউটিন। তাহলে দেখা যাচ্ছে যে অ্যালকিন একটি সমগোত্র শ্রেণী। সেই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে CnH2IN। n এর মান যদি 1, 2, 3, 4, 5 ইত্যাদি বসানো হয় তাহলে প্রথম যৌগটা মিথিন। এটা কোনো স্বাধীন যৌগ না, স্থিতিশীল যৌগ না, এর একটা মূলক যার নাম হচ্ছে মিথিন মূলক অথবা মিথিলিন মূলক। n এর মান যদি 2 বসানো হয় তাহলে C2H4, ইথিন যৌগ, এটা একটা স্বাধীন যৌগ। আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলা দরকার যে এটা স্বাধীন বা স্থিতিশীল যৌগ হলো না কেন, কারণ এইটা স্বাধীন স্থিতিশীল যৌগ কারণ এখানে কার্বন দুটা থাকলে তার মাঝখানে একই সাথে দুটা বন্ধন থাকে, যাকে আমরা বলি দ্বিবন্ধন বা ডাবল বন্ড। সেই কার্বন কার্বন ডাবল বন্ড এখানে থাকতে হবে, সি ডাবল বন্ড সি, এরকম অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে আমরা একে স্বাধীন একটি স্থিতিশীল যৌগ হিসাবে চিহ্নিত করতে পারবো। যেমন এটার নাম হচ্ছে ইথিন। এরকম দ্বিবন্ধন দেওয়ার জন্য এই ধরনের কোন গঠন এই মিথিলিন মূলকে বা মিথিন মূলকের মধ্যে নেই, যার কারণে এটা স্বাধীন স্থিতিশীল যৌগ না। তবে ইথিন একটি স্থিতিশীল যৌগ, প্রোপিন একটি স্থিতিশীল যৌগ, বিউটিন একটি স্থিতিশীল যৌগ, এরকম হয় পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নোনিন, ডেকিন, তাই না, ইত্যাদি অ্যালকিন গোষ্ঠীর অসংখ্য যৌগ আমরা এখানে পাবো। অ্যালকিন গোষ্ঠীর অসংখ্য যৌগ আমরা পাবো। আরেকটি যৌগ আসে, আরেকটি সমগোত্র শ্রেণীতে আসি, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন এভাবে আমরা লিখতে পারি, অ্যালকাইন নামের শেষে আইন। এখানে n এর মান 1 হলে C2 সাধারণ সংকেতটা হবে CnH2IN -2। এখানে CnH2IN -2 দিলে এখানে হাইড্রোজেন 2 বিয়োগ 2 অর্থাৎ 2 - 2 0 হয়ে যায়। সুতরাং এখানে এই ধরনের কোন স্ট্রাকচার নাই, এই অ্যালকাইন যৌগের ক্ষেত্রে এখানে নেই।
n এর মান যদি 2 হয় তাহলে C2H2 -2 অর্থাৎ 4 এর থেকে 2 বিয়োগ হলে এখানে C2H2 হবে, তখন ইথাইন একটি যৌগ আমরা পাবো এখানে ইথাইন। n এর মান 3 হলে -2 C3H4 প্রোপাইন একটি যৌগ আমরা এখানে পাবো প্রোপাইন। n এর মান 4 হলে -2 C4H6 বিউটাইন একটি যৌগ আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে অ্যালকাইন নামক আরেকটি গোষ্ঠী যার সাধারণ সংখ্যা CnH2SN-2, সেই ক্ষেত্রে আমরা n এর মান 2 ন্যূনতম যদি দেই তাহলে এখানে কার্বন কার্বন 3 বন্ধন থাকবে, অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এভাবে যদি আমরা দেই তাহলে একটি স্বাধীন স্থিতিশীল যৌগ আমরা পাবো ইথাইন। ইথাইন তাহলে ইথাইন নামক আরেকটি যৌগ আমরা ন্যূনতম উদাহরণ হিসেবে দেখতে পাই। আর অ্যালকাইন গোষ্ঠীর, অ্যালকাইন গোষ্ঠীর যে সমগোত্র শ্রেণীগুলো সমগোত্রগুলো আছে সেখানে n এর মান 1 2 3 ইত্যাদি বসালে আমরা মিথাইন নামে কোনো যৌগ পাবো না, কারণ সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন 3 বন্ধন থাকবে না। 2 নাম্বার থেকে আমরা এই যৌগগুলো পাবো কার্বন কার্বন 3 বন্ধন ইথাইন, 3 নাম্বার থেকে প্রোপাইন, 4 নাম্বার থেকে বিউটাইন, 5 নাম্বার থেকে পেন্টাইন, 6 নাম্বার থেকে হেক্সাইন, 7 নাম্বার থেকে হেপটাইন, 8 নাম্বার থেকে অক্টাইন, নোনাইন, ডেকাইন। এই ধরনের যৌগগুলো আমরা এই অ্যালকাইন গোষ্ঠী থেকে পাবো। সুতরাং কয়টা সমগোত্র শ্রেণী আমরা দেখলাম? অ্যালকেন একটা সমগোত্র শ্রেণী, অ্যালকাইল মূলক একটা সমগোত্র শ্রেণী, অ্যালকিন একটি সমগোত্র শ্রেণী, অ্যালকাইন আরেকটি সমগোত্র শ্রেণী। ইতিমধ্যে আমরা 4টি সমগোত্র শ্রেণী পেয়ে গেছি। এই 4টি সমগোত্র শ্রেণীর মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা নামের শেষে একটা সাফিক্স থাকে। সেই সাফিক্সের উপর ভিত্তি করে আমাদের এই যৌগগুলোকে চিহ্নিত করতে হবে। সাফিক্সের উপর ভিত্তি করে এই যৌগগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন নামের শেষে যদি n থাকে তাহলে অ্যালকেন হবে, নামের শেষে যদি আইল থাকে তাহলে অ্যালকাইল হবে, নামের শেষে যদি ইন থাকে তাহলে অ্যালকিন হবে, নামের শেষে যদি আইন থাকে তাহলে অ্যালকাইন হবে। এভাবে আমরা এই সমগোত্র শ্রেণীগুলোকে আইডেন্টিফাই করতে পারি। কি বোঝা যাচ্ছে বিষয়গুলো? জি স্যার। তিথি সাহা, তিথি সাহা বোঝা যায়? তিথি সাহা, তিথি সাহা অ্যাক্টিভ আছো না? তিথি বোঝা যায়? অর্থে জি স্যার। বোঝা যায়? জি স্যার। তাহলে যে যে শ্রেণীগুলো আমরা দেখলাম 4টা সমগোত্র শ্রেণী আমরা ইতিমধ্যে এখানে নিয়ে আসছি, উপস্থাপন করেছি। একটা হলো অ্যালকেন, অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকাইল। আরো কয়েকটি সমগোত্র শ্রেণী যদি আমরা নিয়ে আসি তাহলে দেখো সেই সমস্ত সমগোত্র শ্রেণীগুলা কিভাবে আনতে পারি আমরা। যেমন অ্যালকোহল একটি সমগোত্র শ্রেণী, অ্যালকোহল আমরা যদি এভাবে লিখি অ্যালকোহল, দেখো নামের শেষে হল আছে। আর আমরা অ্যালকেন সমগোত্র শ্রেণীটা জেনেছিলাম, এখান থেকে কি ছেড়ে দিই যদি আমরা OL যুক্ত করি, কি ছেড়ে দিয়ে যদি আমরা OL কে যুক্ত করি তাহলে হবে অ্যালকানল। দেখো নামের শেষে অল আসতেছে। তাহলে যেখানে ছিল মিথেন, মিথেন একটি যৌগ ছিল অ্যালকেন সমগোত্র শ্রেণীর প্রথম যৌগ। এখান থেকে যদি আমরা কি ছেড়ে দেই OL যুক্ত করি তাহলে এই যৌগটার নাম হবে মিথানল।
আর এটা সংকেত হবে CH3OH, অর্থাৎ মিথেন নামের শেষের অংশ ইথেন দিলাম, OL যুক্ত করলাম, তাহলে মিথানল হলো, সংকেতটা হলো CH3OH। যেমন আছে ইথেন, ইথেন আমরা ই ছেড়ে দেই, OL যুক্ত করি, তাহলে উচ্চারণ হবে ইথানল, CH3OH, ইথানল। আমরা যদি বিউটেন নিয়ে আসি, এখানে বিউটেন ই ছেড়ে দেই, OL যুক্ত করি, তাহলে হবে বিউটানল, C4H9OH। তাহলে মাঝখানে কিন্তু একটা বাদ ফেলাইছি, এই যৌগটার নাম কি? ইথেন আর বিউটেন, মাঝখানে একটা যৌগ আছে, এই যৌগটার নাম কি? প্রোপেন। প্রোপেন। তাহলে প্রোপেনটা হচ্ছে প্রোপেন, এখান থেকে যদি আমরা কি ছেড়ে দেই, ওএল যুক্ত করি, তাহলে হবে প্রোপানল, C3H8OH। অনুরূপ ভাবে যদি আমরা এখানে হেপ্টেন লিখি, এখান থেকে কি ছেড়ে দেই, অল যুক্ত করি, তাহলে হবে হেপ্টানল, হেপ্টা হেপ্টা, C7H4OH, হেপ্টানল। এভাবে আমরা আরেকটি সমগোত্র শ্রেণীকে নিয়ে আসতে পারবো, যার নাম হচ্ছে অ্যালকোহল। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আরেকটা সমগোত্র শ্রেণী আমরা আসি, জৈব অ্যাসিড। এটার নাম হচ্ছে, মূলত নামটা হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। এটার নাম কিভাবে আসে দেখো, অ্যালকেন OIC অ্যাসিড যদি আমরা এখানে যুক্ত করি, তাহলে উচ্চারণ হবে অ্যালকানোয়িক অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে যদি মিথেন হয়, এখানে যদি আমরা OIC অ্যাসিড যুক্ত করি, তাহলে মিথানোয়িক অ্যাসিড। তখন এই অ্যাসিড থাকতে হলে এই অংশটা আমাদের থাকতে হবে COOH, আর বামে একটা হাইড্রোজেন ঢুকাই দিলেই হবে অ্যালকানোয়িক অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড। যদি আমরা ইথেন থেকে আসি, OIC অ্যাসিড যুক্ত করি, OIC অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যেমন হেপ্টানোয়িক অ্যাসিড যদি আমরা লিখি, OIC অ্যাসিড, তাহলে হেপ্টানোয়িক অ্যাসিড, C7H15। তাহলে এখানে মোট কার্বন সংখ্যা হবে 7টি, তাহলে এখানে হবে C6H13COOH। মোট কার্বন হবে 1 আর 6 7, 7টা কার্বন হেপ্টেন, 7 কার্বন, আর মাঝখানে বন্ধন দিয়ে COO অর্থাৎ C6H13, 6 6 দোকানে 12 আর 13, তারপরে COO, অর্থাৎ এভাবে আমরা যে কোনো জৈব অ্যাসিডের নামকরণটা বা সমগোত্র শ্রেণীটা আমরা চিনতে পারবো। এবার আরো একটা সমগোত্র শ্রেণী আছে, অ্যালডিহাইড অথবা কিটোন। যেমন অ্যালকানেল অ্যালডিহাইড বা অ্যালকানেল, অ্যালকানেল
নেল, অর্থাৎ অ্যালকেন থেকে ই ছেড়ে দিয়ে আল যদি আমরা যুক্ত করি তাহলে হবে অ্যালকানেল। অনুরূপ ভাবে মিথাইন থেকে যদি আমরা ই ছেড়ে দেই আল যুক্ত করি তাহলে হবে মিথানেল। এই যৌগটা হবে CH4 যার কার্যকরীমূলক এটা। মিথাইন থেকে যদি আমরা ই ছেড়ে দিয়ে আল যোগ করি তাহলে ইথানেল। ইথানল, ইথানেল CH3CH4 এটা হচ্ছে ইথানেল। যদি আমরা প্রোপানেলে আসি, প্রোপেন, এখান থেকে ই ছেড়ে দিয়ে আল যুক্ত করলে প্রোপানেল, এটা হবে CH3CH4CH4। অর্থাৎ যে সমস্ত যৌগের নামের শেষে বা সংকেতের শেষে CH গ্রুপ থাকবে সেই সমস্ত যৌগের নামের শেষে L হবে, অথবা যে সমস্ত যৌগের নামের শেষে L হবে তাদের শেষে CH মূলক যুক্ত থাকবে। আর যদি আমরা কিটোনে আসি, কিটোন যৌগটায় আসি, তাহলে এভাবে আমরা নামকরণ দিতে পারবো। সেই কিটোন যৌগটা হবে, লিথেন কোন যৌগ হবে না, ইথেন কোন যৌগ কিটোনের মধ্যে পাওয়া যাবে না। কারণ এই কিটোনিক মূলক যেটা সেটা হচ্ছে CO মূলক। এই দুই পাশে দুটো বন্ধন থাকে, এই দুই পাশে দুটো বন্ধনের সাথে যদি আমরা একটা অ্যালকাইল মূলক যুক্ত করে দেই এই যৌগটা হয়ে যায় কিটোন। সুতরাং এখানে আর এর যে ভ্যালুগুলো অ্যালকাইল মূলকগুলো সেখানে যদি কমপক্ষে আমরা মিথাইল মূলক বসাই তাহলে CH3 বসালে 3 কার্বন বিশিষ্ট যৌগ হয়। সুতরাং কিটোনের ক্ষেত্রে ন্যূনতম যৌগ হবে 3 কার্বন বিশিষ্ট, আর সেই 3 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হবে প্রোপানন। অর্থাৎ নামের শেষে ওন হবে, তাহলে কি বাদ দিয়ে যদি আমরা ONE যুক্ত করি তাহলে হবে প্রোপানন। প্রোপানন এই ক্ষেত্রে যৌগটার সংকেত হবে CH3COCH3, এটা হবে প্রোপানন। অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা যৌগ লিখি যে বিউটানন, বিউটানন অর্থাৎ বিউটেন, এখান থেকে কি বাদ দিয়ে ONE যদি যুক্ত করি তাহলে এর সংকেতটা হবে CH2CO3, এটা হবে বিউটানন। তাহলে এভাবে যদি আমরা সমগোত্র শ্রেণীগুলোকে মূল্যায়নে নিয়ে আসি, এই সমগোত্র শ্রেণী দেখো এভাবে যদি আমরা মনে রাখি যে কোন যৌগের নামের শেষে কি উচ্চারণ হচ্ছে, সাফিক্সটা আমরা কি পাচ্ছি, সেই সাফিক্সের উপর ভিত্তি করে আমরা ওই সমগোত্র শ্রেণী চলে যাব। আর সেই সমগোত্র শ্রেণীর যে স্ট্রাকচার সাধারণ সংকেত, সেই সাধারণ সংকেতের উপর ভিত্তি করে কার্বন সংখ্যা নির্ধারণ করে আমরা সেই সমগোত্র শ্রেণীর প্রত্যেকটি সমগোত্রকের নাম আমরা পাবো। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর নাম আমরা এখান থেকে লিখতে পারবো। আমি আবারও বলতেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের সংক্ষেপে মনে থাকে বা আমরা যদি মনে রাখতে পারি তাহলে জৈব যৌগগুলোকে সহজেই জানা যাবে। যার যার সমগোত্র শ্রেণীতে ফেলে ওই সমগোত্র শ্রেণীর কার্বন সংখ্যা নির্ধারণ করে বা গণনা করে আমরা যৌগটার নাম নিয়ে আসতে পারবো। আমি আবারও মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি যে সমস্ত সমগোত্র শ্রেণীগুলো আমরা আজকে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে সমগোত্র শ্রেণীগুলো হচ্ছে অ্যালকেন, অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানেল এবং অ্যালকানোন অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। এই সমস্ত সমগোত্র শ্রেণীগুলোকে আমরা দেখো বুঝতে পারলাম কিনা এবং প্রত্যেকটার নাম আমরা এখানে লিখতে পারি কিনা। দেখো তোমাদের কোনো কথা থাকলে বলো। আছে তোমাদের কোনো কথা আছে? আছে তোমাদের কোনো কথা আছে? বোঝো না এমন কি আছে? না স্যার। তাহলে বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি 5টি যৌগ লিখি, সেই 5টি যৌগ কোন কোন সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত হবে দেখো তো একটু, ধরতে পারো কিনা? যেমন এই একটা যৌগ, এই একটা যৌগ, দেখো তো এই 4টা যৌগের নাম তোমরা বলতে পারো কিনা? কোন কোন সমগোত্র শ্রেণীতে আছে? 1 নাম্বারটা কোন সমগোত্র শ্রেণীতে আছে? কিটোন। কিটোন মানে বিউটানন হুম। অর্থাৎ অ্যালকানন। 2 নাম্বারটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা অ্যালকানেল। এখানে এই যৌগটার নাম হচ্ছে, এই যৌগটার নাম পেন্টানেল। পেন্টানেল। গুড। 3 নাম্বারটা অ্যালকিন। অ্যালকিন। এই যৌগটার নাম প্রোপিন। প্রোপিন। 4 নাম্বারটা অ্যালকাইন। অ্যালকাইন। এই যৌগটার নাম বিউটাইন। বিউটাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সমগোত্র শ্রেণী যে সমস্ত বিষয়গুলো আমরা আজকে উপস্থাপন করতে চেষ্টা করেছি, সেই উপস্থাপনার পদ্ধতি আমরা যে কোনো উদাহরণ হিসেবে ধরেছি, মোটামুটি বলতে পেরেছো, এই জন্য ধন্যবাদ। আমার মনে হয় এই সমস্ত যোগাযোগের ক্ষেত্রে সমগোত্র শ্রেণীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা এই সমস্ত সমগোত্র শ্রেণীর যে যে ব্রডকাস্ট গুলো আছে, অর্থাৎ বহুল আলোচিত যে সমস্ত যৌগগুলো আছে, তাদের কিছু স্পেসিফিক নিয়ম আছে। সেই নামকরণ গুলো যদি আমরা আলাদাভাবে আরো একদিন ক্লাসে দেখি, তাহলে যে কোনো যৌগের নামকরণ বা যে কোনো যৌগ আমরা চিনতে পারবো। তাহলে আজকের এই ক্লাসে যারা উপস্থিত ছিলাম,